শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকো। তো যাই হোক বন্ধুরা, এবার দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে প্রত্যেকটা দুয়ারে মাড়ুলি দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, ওই 4:30 পৌনে 5টার মতন বাজে। আর আমি সকালে উঠেই ঘরটা ঝাড় দেওয়ার পরে এখন দেখো চলে এসেছি উঠোন ঝাড় দিতে। উঠোনে কিন্তু আমি পায়রাদের জন্য খাবার দিয়ে দিয়েছিলাম, ওই জন্য পায়রার লোমগুলো দেখো কিরম গোটা উঠোন ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার তো এই টিনের ঘরটা পুরো পায়রায় ভর্তি, সেই জন্য এতটা উঠোন নোংরা হয়ে যায় আমার, জানো। আর পায়রার ডাকে কিন্তু আমার সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। ওরা ভোরের থেকে বাকুম বাকুম ডাকতে থাকে, জানো। আমি কখন উঠে ওদেরকে খাবারটা দিই, ওই জন্যে আমি সকালে ঘুম থেকে উঠে আগে ওদেরকে খাবারটা আগে দিয়ে দিই। আর এখন কি সুন্দর ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি। খাবার দাবার খেয়ে ওরা কি সুন্দর টিঙের চালার উপরে বসে আছে। আর ওরা কিন্তু একদমই আমাকে ভয় পায় না, যখন খাবারটা দিই না ওরা একদম আমার কাছাকাছি উড়ে চলে আসে, জানো তো বন্ধুরা। আর পায়রা আছে বলে আমার ঘরটা একদমই পুরো ভরাট ভরাট লাগে, মনে হয় যে অনেক লোকজন বাস করি। আর আমি যদি একাও থাকি না, একদম পুরো পায়রা এখানে এই ঘরও, আমরা যে ঘরে থাকি সেই ঘরেও উড়ে চলে আসে, কিন্তু একদমই মনে হয় না যে আমি একাই এই ঘরটাতে আছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ছাগল গরু এখন বের করে দিয়েছে। আর গাইটা এখনো বাকি আছে, গাইটাকেও বের করে দেবে। বাইরের দিকটা আমার পুরোটাই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই গাইটাকেও বের করে নিল। আর আমার চলো এই কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই। প্রথমে যার কমেন্টটা নিচ্ছি সে হলো ফুড রেসিপি ব্লগ। সে বলেছে, দিদি ভাই ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, অনেক অনেক ভালো লাগলো, পাশে থেকে গেলাম, পাশে থেকো দিদি। আচ্ছা বোন, ঠিক আছে, আমিও তোমার পাশে থাকবো। আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই আমার ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। আমিও তোমার পাশে আছি আর থাকবো। আর এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাই চলো। তারপরের কমেন্টটি করেছে মিষ্টিমণি আক্তার। সে বলেছে, অসাধারণ হয়েছে, এগিয়ে যাও। অনেক অনেক ভালোবাসা জানাই বোন আমি তোমাকে, আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর পাশে আর সামনে এগিয়ে যেতে সাহায্য করো। আর আমি ছিলাম না বন্ধুরা, বোনের বাড়ি গিয়েছিলাম। আর বোনের বাড়ি কী জন্যে গিয়েছিলাম তোমাদেরকে তো বলাই হয়নি। তোমরা অনেকেই জানো বোনের প্রথম সন্তান হয়েছে, মেয়ে সন্তান। তার এই 21 দিনের দিন একটা অনুষ্ঠান করতে হয়, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। বাবার বাড়ি গিয়েছিলাম বোনের বাড়ি যাওয়ার 2 দিন আগে, কারণ ওই 21 দিনের অনুষ্ঠানে বোনের শ্বশুর শাশুড়ি থেকে আরম্ভ করে ওদের পরিবারের যে কটা লোক থাকবে সবাইকে নতুন কাপড় চোপড় দিতে হয়। এবং সেদিনকার খাওয়া খরচের সমস্তটাই বাবার বাড়ি থেকে নিয়ে যেতে হয়। এই জন্য আমি 2 দিন আগে গিয়েছিলাম বাজার ঘাট করার জন্য। আর তোমাদেরকে তো কোনো দিন বলাই হয়নি যে আমরা 2 বোন, আমি বড় আর ভাই বা দাদা নেই আমাদের। ভাই বা দাদা থাকলে কোনো দায়িত্বই আমার থাকতো না, ওরাই সব দায়িত্ব কাঁধে তুলে নিত। বাবা মা যেহেতু বয়স্ক, তাই এত চাপ বাবা মাকে নিতে দিই না। বড় মেয়ে হিসাবে একটা ছেলের দায়িত্ব কর্তব্য আমিই পালন করার চেষ্টা করি। আমরা কিন্তু সেদিনে বাবার বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে যাইনি বন্ধুরা, ওদের কেনাকাটাতে গিয়ে রান্না বান্নাটা করেছিলাম। আর বোনেদের পরিবারকে আগে খাইয়ে তারপরে গ্রামের লোককে পুরো ডাকাডাকি করে খাইয়েছিলাম। যেটুকু সামর্থ্য ছিল আমাদের সেইটুকুই করেছিলাম, বিশেষ কিছু আয়োজন করতে পারিনি বন্ধুরা। আর আমি আমার তরফ থেকে বোনকে তেমন কিছু দিতে পারিনি। বোনকে নতুন কাপড় চোপড় আর ওদের পরিবারকে নতুন কাপড় চোপড় আর পুচকুটার জন্য বালা জোড়া কিনেছিলাম। এইটুকুই আমার কেনাকাটা। তোমরা তো জানোই আমার পরিবারে এখন কতটা খরচ। আমি ঘরের কাজে হাত দিয়েছি, তাই যেটুকু সামর্থ্য ছিল সেইটুকুই কিনে দিলাম বোনকে।
আর এই 21 দিনের নিয়মটা কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকে নেই, আমার বাপের বাড়ির দিকে আছে। ওদের এলাকায় এই নিয়মটা করে বলে ওরা কিন্তু এই নিয়মটা এখনো পর্যন্ত পালন করে আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার সকালের কাজকর্ম সেরে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে সকাল সকাল ভাতটা রান্না করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে মাঠে প্রচণ্ড রোদ গরম, মুড়ি খেয়ে গিয়ে মাঠে গেলে সারাক্ষণ জল পিপাসা লাগছে, তুমি আমাকে ভাত করে দাও। তাই আমি বাসি কাজকর্ম সেরে নিয়েই সবার জন্য ভাতটা রান্না করছি। তোমাদের দাদাভাইয়ের জন্য একা কেন রান্না করব, তাই ভাবলাম না সবার জন্যই সকালে ফেনা ভাত আর আলু ভাজাটা করে নিই। দুপুরের ভাবনা এখন দুপুরে ভাবা যাবে। আর সত্যিই বন্ধুরা, মাঠে কিন্তু প্রচণ্ড রোদ গরম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু রোদ গরম আর কাটেনি। আর কতইবার জল নিতে ঘরে আসবে, 1 বোতল করে জল নিয়ে যায়, সেটা খেয়ে তাড়াতাড়ি শেষ করে দেয়। আর সারাক্ষণ জল নিতে আসতেও চায় না, কারণ ছাগল গরু অন্যের চারা খেয়ে নেবে। আর এখন কিন্তু মাঠে ঘাটে সবার ধানের চারা বড় হয়ে গেছে, বর্ষা নামালেই লাগানো চলবে। আর এখন যদি সেই চারাটা লোকের খাওয়ানো হয়, লোকে তো বকাবকি করবে, তাই না বন্ধুরা? সেই জন্য তোমাদের দাদাভাই বলছে না অত শত বাদ দাও, আমাকে ফেনা ভাত আর আলু ভাজা যা কিছু একটা করে দাও, আমি সেটা খেয়ে মাঠে যাব, তাহলে আর জল পিপাসা পাবে না। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আলুটাও ভেজে নিচ্ছি আর একটা জায়ের সঙ্গে গল্প করছি। সে বলছে কি বুনু, তুমি সকালেই আজকে রান্না করছি? আমি বলি হ্যাঁ গো, আমি আজকে সকালেই রান্না করছি। ওরা মনে হয় কোথায় গিয়েছিল, মেয়ের বাড়ি গিয়েছিল মনে হয়, এখানে বাস স্ট্যান্ডে নেমে আমাদের শর্টকাটের রাস্তা দিয়ে আসছিল। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছিল। ও ছিল আর আমার একটা দেওর ছিল আর একটা ছোট্ট মেয়ে ছিল। এখন তো অনেকটাই সকাল, তাই খাওয়া দাওয়া কেউ করিনি, রান্না বান্নাটা করে নিয়ে এখন আমি দাস বইতে লেগে গেছি বন্ধুরা। মিস্ত্রি ভাইদের সঙ্গে আমিও ঘরের কাজে হাত লাগালাম। আর এই কাজটা করতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি অভ্যাস আছে আমার এই সমস্ত কাজগুলো করতে। আর মিস্ত্রি ভাইয়েরা বলছিল ওইখানে একটু ধাস ফেলে দাও 100-150 ঝুড়ির মতো, তাহলে ওইখানে আমার গাঁথনি গাঁথতে সুবিধা হবে। সেই জন্য তোমাদের দাদাভাই বলছে না দুজন মিলেই করে দিলে আমাদের তাড়াতাড়ি হবে, সেই জন্যে তোমাদের দাদাভাই তুলে দিচ্ছি আর আমি ধামাই করে বয়ে বয়ে দিচ্ছি। ওইখানটায় অল্প 150 থেকে 200 ধামার মতন লাগবে, ওইটা হলে ওদের গাঁথনি করতে ওইখানটায় সুবিধা হবে। যাদের অভ্যাস হচ্ছে তারাই করবে একমাত্র, না হলে এইটা প্রচণ্ড পরিশ্রমের কাজ। আর আমাদের আদিবাসী বধূদের এই কাজটা কোনো ব্যাপার না, আমাদের অভ্যাস আছে এইসব কাজকর্ম করতে। বন্ধুরা, আমাদের দাস বোয়া হয়ে গেছে আর সব মিস্ত্রি ভাইয়েরা কিন্তু চলে এসছে, আর ওদের মশলা মাখানোও হয়ে গেছে। এবারে মশলার উপরে জল দিয়ে দিচ্ছে, তারপরে গাঁথনি করতে আরম্ভ করবে। আর আমি ছাদে উঠে ওদেরকে ভিডিও করছিলাম। আর মিস্ত্রি ভাইয়েরা কিন্তু 6-7 থেকে 8 জনের মতন এসেছে মনে হয়। ওরা বলছে একদিনেই গাঁথনিটা তুলে দেবো জ্বালানা অবধি। সেই জন্য আমি ভাবলাম ঠিকই আছে, আমার রান্না বান্না করতে কোনো অসুবিধাই নেই, তোমরা যতজন আসছো আসো। আর এদিকে তোমাদের দাদাভাই গায়েটাকে দড়ি বাঁধ দিয়ে দিয়েছে, ছাগলগুলো এখনও ছাড়েনি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তারপরে ছাগলগুলো ছাড়বে, আর আমিও খাওয়া দাওয়া করে তারপরে অন্য কাজে হাত লাগাবো। দেখো এই যে এইখানটায় আমরা ধাসগুলো ফেলছিলাম, ওই যে 150 থেকে 200 ঝুড়ির ধামার মতন দেওয়া হয়েছে, আর বাকিটা এখন পড়ে থাকবে, এগুলো পরে না হয় সময় পেলে করব। আর এখন বন্ধুরা দেখো, চান টান করে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। ভাতটা আমার রান্না হয়ে গেছে আর একটা তরকারিও করে নিয়েছি। এইবারে ভাজবো পটলগুলো, পটল ভাজা আর ডাল করে নিলেই হয়ে যাবে। আর এই হাঁড়ির ভাতে হবে না মনে হয়, আর একটা ছোট্ট হাঁড়িতে ভাতটা রান্না করে নিতে হবে। আমি আন্দাজ করতে পারলাম না, না হলে বড় হাঁড়িতেই রান্না করতাম, কিন্তু আর কি করার আছে, যখন হয়েই গেছে তখন আমি আর মিস্ত্রি ভাইরাই আছে মনে হয় 7-8 জনের মতো, না দিয়ে আমরা 4 জন, তাহলে এই ছোটো হাঁড়ির ভাতে কেন হবে বলো তো? এই জন্যে আবার ছোটো হাঁড়িতে করে রান্না করতে হবে। আমার এই ভুল হলো যে বড় হাঁড়িতে একবারে বসিয়ে দিলে আমার আর 2-3 বার করে রান্না করতে হতো না বন্ধুরা। কিন্তু যাই ভুলটা করে ফেলেছি, ওই ভুলটা তো আর শোধরাতে পারবো না, যেহেতু আর রান্নাটা করেই ফেলেছি। আর দেখো বন্ধুরা, এবারে পটলগুলো আমি ভেজে নেব।
আর এই উনুনটা না আমার খুব সুন্দর উনুন, সামনে বসে থেকেও কিন্তু তাপ পাওয়া যায় না জানো। একবারে নিচে গর্ত করে উনুনটা করে নিয়েছি, আর এই দেখো সামনের থেকে আমি রান্না করছি কিন্তু অতটা তাপ পাওয়া যায় না। ভেতরে খুব সুন্দর কাঠগুলো জ্বলতে থাকে, কখন যে রান্না হয়ে যাবে নিজে বুঝতেও পারি না। আর আমি তেলটা একটু বেশি করে ঢেলে নিলাম, কারণ পটলগুলো ভাজা করব। পটলগুলো একটু বেশি তেলে ভাজলে খুব সুন্দর লাগে। আর এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, 1-1:30টার মতন বাজে। কতক্ষণে আমার রান্নাটি হয় আর কতক্ষণে ওদেরকে খাবারটা দিতে পারি তবেই আমার নিস্তার। আর সত্যি বন্ধুরা, কাজের মানুষ যদি টাইমে খাবার না দিতে পারি না, আমার মন যেন কেমনই খারাপ লাগে। বলি ওরা কত সকাল থেকে কাজকর্ম করছে আর খাবারটাও যদি সময়ে দিতে না পারি, ওরা কি ভাববে বলো তো। দেখে নাও কি সব রান্না করলাম। ওই যে হাঁড়িতে ভাত আছে, আর এই যে ডাল, এইখানে আছে আলু, সোয়াবিন আর ডিম দিয়ে একটা তরকারি, আর এই যে পটল ভাজা। কাবাটির পাতি সব হয়ে গেছে বন্ধুরা। দেখো আবার ছোট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। ওই একটা হাঁড়ির ভাতে হবে না সবাই, ওই জন্য আবারও রান্না করছি ভাত। একেবারে চাল সমেত দিয়ে দিয়ে জালটা করছি। বন্ধুরা আজকে এতটাই ব্যস্ত আছি যে তোমাদের সামনে আসতে পারছি না আমি। বন্ধুরা দেখো আজকে তো তোমাদের সামনে সারাদিনে আসতে পারলাম না, এখন মিস্ত্রি ভাইয়েরা চলে যাওয়ার পর আমি তোমাদের সামনে আসলাম। চলো কতগুলো গাঁথনি করলো একবার দেখে নাও। আর এই যে এখন এই যে বাথরুম গুলো পড়ে আছে, এগুলো এখন আমি মাঝামাঝি করে দেবো। মিস্ত্রি ভাইরা খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেল, দ্বিতীয়বার আর কাজে লাগলো না। অন্যান্য দিন কিন্তু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এক ধমক কাজ করে চলে যেত। আজ কিন্তু তা আর করলো না, কারণ বালি শেষ হয়ে গেছে। যে কি দিয়ে কাজ করবে বলো তো। অনেক খোঁজাখুঁজি করেও বালি গাড়ি আর পাচ্ছি না। বালির জন্য হয়তো কয়েকদিন কাজটা বন্ধ থাকবে, বালিটা পেয়ে গেলে আবার দিতে। কারণ এত বালির শর্ট পড়ে গেছে বন্ধুরা আমাদের এইদিকে, মানে বেশি টাকা দিয়েও বালি কিন্তু পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি ওদের খাওয়ার দাওয়ারে বাসন কোসন হাঁড়ি কুড়ি সমস্ত কিছু নিয়ে আমি কলতলায় চলে এসেছি। বাসন কুসনগুলো মেজে দিচ্ছি, এগুলো মাঝামাঝি করে দিয়ে চারদিকটা ঝাড় দিয়ে দিব, তারপরে ছাগলগুলো নিয়ে যাব। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থাকবে।